আমার প্রিয় অভিভাবক এবং সকল বন্ধুদের স্বাগত জানাই এই ভিডিওতে। তো আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই স্কুলে দেখে থাকি যে যখন প্যারেন্টস স্কুলে আসে টিচার মিটিংয়ে, তখন যে প্রশ্নগুলি তাদের করা উচিত সেই প্রশ্নগুলি তারা মোটেই করতে দেখা যায় না। 100 ভাগের মধ্যে খুব জোর 10 ভাগ এমন গার্জেন আছে যারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকে। বাকি 90 ভাগ গার্জেনই কিন্তু এই বিষয়গুলো জানে না যে প্যারেন্টস টিচার মিটিংয়ে বাবা মায়ের যে 5টি অবশ্যই প্রশ্ন করা উচিত। তো তারা এই সমস্ত প্রশ্নগুলি না করে অযথা বিভিন্ন ধরনের প্রশ্নগুলি করে থাকে, যেগুলো কখনোই সলভ হওয়ার না, এরকম প্রশ্নগুলি বেশিরভাগ করে থাকে। যেমন তারা বলে যে সময় মতো গাড়ি কেন যায় না স্কুলের, যেহেতু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের হয়ে কোনো দিন 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে। এটা যেহেতু প্রতিদিনের একটা ব্যাপার, সব দিন সমান হয় না, তো এটা একটা যেমন অযথা প্রশ্ন। তারপরে তারা করে থাকে যে আমার সন্তান কেমন পড়াশোনা করছে। তো দেখেন, এখানে বিষয় হচ্ছে যে কেমন পড়াশোনা করছে এটা বড় কথা না, সে কোন বিষয় ভালো পাচ্ছে কি না। সব বিষয়ে যে ভালো হবে তেমনটা না। ধরেন যে কেউ আছে বাংলা অঙ্ক ভালো পাচ্ছে, তো ইংলিশটাতে পাচ্ছে না, আবার কেউ ইংলিশটাতে বা অঙ্কটাতে পারছে তো বাংলাটাতে এগোতে পারেনি। তো কিছু না কিছু কম বেশি হতেই থাকে। তো এই প্রশ্নটা করা আমার মনে হয় ভুল, কারণ একইবারে যদি বলা যায় যে আমার ছেলে কেমন পারছে, তাহলে দেখতে হবে সে যদি সত্যি সব বিষয়ে পারে তাহলে ঠিক আছে যে হ্যাঁ সে ভালো পাচ্ছে। কিন্তু এই প্রশ্নটা করে থাকে যে আমার ছেলে কেমন পড়াশোনা পাচ্ছে। খুব সহজ, প্রশ্নটা করা খুবই সহজ, কিন্তু এর অ্যান্সারটা খুবই মুশকিল। তো যাই হোক, টিচার মিটিংয়ে অনেক গার্জেনই কিন্তু জানেন না যে সঠিক প্রশ্নগুলো কী, যেগুলো আমাদের স্কুলের স্যারদের করা উচিত। আজকে এগুলো নিয়েই আমি আলোচনা করব। তো সবার প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলে নিই টিচার সম্পর্কে। শিক্ষক হচ্ছে এমনই একটা মানুষ যিনি তার সারা জীবনে সে যতটুকু শিক্ষা অর্জন করেছে এই সমস্ত শিক্ষাগুলো তার সন্তানদের সে ঢেলে দেয় অফুরন্তভাবে। যেমন একটা মোমবাতি, যখন মোমবাতিতে আগুন জ্বালানো হয় তখন কি হয় যে সমস্ত মোমবাতিটা ধীরে 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 গলতে 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 একদম সমস্তটাই শেষ হয়ে যায়, আর কোনো কিছু বাকি থাকে না। ঠিক তেমনই একজন শিক্ষকও তার জ্ঞানের গরিমা যা রয়েছে সমস্ত কিছু ঢালতে ঢালতে এমন একটা পর্যায়ে চলে আসে যখন তার অনেক অবস্থা বয়স্ক হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, তখন ঠিক মোমবাতির মতো সে কিন্তু সমস্ত জ্ঞানটুকু তার সারা জীবনে যা অর্জন করেছে সবটুকু দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে যে টিচার এমনই একজন মানুষ যে কোন ছাত্রছাত্রীটা কেমন পড়াশোনা করে বা কোন বিষয়ে এগোবে, এটা কিন্তু তার মোটামুটি তার নলেজে চলে আসে। তো তার জন্যই আমাদের টিচারদের যে প্রশ্নগুলো আমরা অবশ্যই করব এবং উনি যেটা সাজেশন দেবেন এটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। আরেকটা বিষয় আমি বলে রাখি যে অনেকেই আছে যে আজকে এটা স্কুলে ভর্তি করলো, এখানে একটা বছর পড়তে না পড়তেই অন্য স্কুলে ভর্তি করতে হলে, এটা মোটেই করবেন না। কারণ এক একটা সন্তানের কিন্তু একটা বছর সময় লেগেই যায় শুধু টিচারদের সাথে তার পরিচিতি হতে, তার সাথে কথাবার্তা
চলাচল সমস্ত বিষয় তার কিন্তু ম্যানেজমেন্ট করতে একটু সময় লেগে যায়। তো দেখা গেল যখন একটা বছর ওই ম্যানেজমেন্ট হতে যাচ্ছে, হয়নি, তো হতে না হতে কি হয় যে অনেকে কিন্তু ওই স্কুলের টিচারদের সাথে অ্যাডজাস্টমেন্ট হতে না হতে কিন্তু তার পরের বছর দেখা গেলো তাকে অন্য কোনো স্কুলে দিয়ে দিল, আবার সেখানে আবার তার অ্যাডজাস্ট হতে কিছু সময় লাগবে। এইভাবে করতে করতে অনেক গার্জেন এই ভুলটা করে থাকে যে তাদের পড়াশোনাটাই শেষ হয়ে যায়। তো এমনটা কখনোই করবেন না। আপনি যেই স্কুলেই পড়ান না কেন, অবশ্যই ওই স্কুলে ভালোভাবে গাইড সহকারে পড়াবেন। এক বছরে কোনো কিছু বিশাল মহান কিছু হয় না, সময় লাগে প্রত্যেকটা জিনিসের। তো যাই হোক, বলার উদ্দেশ্য ছিল এটাই যে একজন শিক্ষকই পারে যে বলতে কোন স্টুডেন্টটা আমার কোন দিকে এগোবে। যেমন যে বাংলা নেয় সে অবশ্যই বলতে পারবে যে কোন স্টুডেন্টটা পরীক্ষাতে ফার্স্ট হবে। এটা কিন্তু তাকে কেউ বলতে যায় না, সে কিন্তু এটা আইডিয়া করে নেয়। তো এই আইডিয়াটা জন্মায় কীভাবে? এই আইডিয়াটা শুধু তারাই পারবে যারা ওই স্টুডেন্টকে এতদিন ধরে পড়িয়েছে। তো এটা হতে সময় লাগবে। কোনো টিচার, অন্য কোনো টিচার 10 মিনিট 15 মিনিট যদি একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলে, তবুও সে মোটামুটিভাবে ধারণা হয় যে সে কতটা এগিয়েছে বা পিছিয়ে আছে। এক্ষেত্রে যদি অন্য কোনো মানুষ এসে কোনো স্টুডেন্টের পরীক্ষা নেয়, সে কিন্তু বলতে পারবে না। একমাত্র টিচার যারা, তারাই পারে এটা করতে। তো শিক্ষকের ভূমিকা এক্ষেত্রে অপরিসীম। এটা বোঝানোর জন্যই আমি এতক্ষণ বকবক করছি। যাই হোক, এবার আমি মূল আলোচনায় আসি। প্যারেন্টস টিচার মিটিং, PTM এ বাবা মায়ের যে 5টি প্রশ্ন অবশ্যই করা উচিত। তো যে প্রশ্নগুলি, যে টিচার মিটিং আমাদের হয়ে থাকে, এটা মূলত হয় প্রথম সাময়িক পরীক্ষায় একটা হয়ে থাকে, একটা দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্টের সময় হয়ে থাকে, আর একটা ফাইনাল পরীক্ষার রেজাল্টের সময় হয়ে থাকে। তো প্রথম সাময়িক পরীক্ষার যখন মিটিং হবে, তখন যদি আপনারা এই ধরনের প্রশ্ন না করে থাকেন, তাহলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা যখন রেজাল্ট দেবে তখন অবশ্যই করবেন, অথবা ফাইনাল পরীক্ষার সময় অবশ্যই এই প্রশ্নগুলো করবেন। টিচারদের ভুলভাল কোনো প্রশ্ন করবেন না, যেটা অবশ্যই করা উচিত। এখানে আমি বিস্তারিত দিয়েছি। টোটালি এখানে 5টা প্রশ্ন রয়েছে। সবার প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, আমার বাচ্চা ক্লাসে বন্ধুদের সাথে কেমন মেশে? তো এই যে প্রশ্নটা রয়েছে 1 নম্বর, এই প্রশ্নটার করার মূল উদ্দেশ্য কি, বা এই প্রশ্নটা করে আমরা কি জানতে পারবো? দেখুন, যখন টিচার মিটিং হয় তখন অনেক গার্জেনই কিন্তু স্কুলে গিয়ে চুপচাপ বসে থাকে একটা কোণে। অনেকে আবার লজ্জা বোধ করে যে হ্যাঁ, আমি এখন কি বলতে যাব, আমি ওগুলো বলতে পারবো না কোনো কিছু। তো এটা আপনার করা একদম মোটেই উচিত না। যেহেতু আপনি একজন গার্জেন, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য যে আমার সন্তান কেমন পড়াশোনা করছে সেটা আমাকেই খেয়াল রাখতে হবে। এই বিষয়টা আপনার অবশ্যই ভাবতে হবে। আপনার লজ্জা করলে চলবে না, অবশ্যই আপনাকে বুক ফুলিয়ে প্রশ্ন করতে হবে। অনেকে রেজাল্ট নিয়ে চুপচাপ বাড়ি চলে আসে, এটা করা উচিত না। তো মিটিংয়ে যখন যাবেন তখন অবশ্যই রেজাল্ট তো দেখবেনই, আর তার সাথে সাথে এই প্রথম প্রশ্নটা অবশ্যই করবেন যে আমার বাচ্চা ক্লাসে বন্ধুদের সাথে কেমন মেশে। এবার টিচার যখন যদি অ্যান্সার দেয় যে না, আপনার বাচ্চাটা কারোর সাথে মেশে না, শুধু চুপচাপ ওই ক্লাসে আসে, ক্লাসে বসে আবার চলে যায়, যদি এমনটা করে, তাহলে আপনি বুঝবেন যে আমার সন্তানটা এখনো পর্যন্ত কিন্তু তার মনের মধ্যে যে বিকাশ সেটা এখনো হয়নি। এটা কিন্তু খুবই দুঃখজনক।
যদি কোনো স্টুডেন্ট এরকম থাকে যে সে তার বন্ধু বান্ধবের সাথে না খেলে, না মেশে, সে একাকিত্ব অনুভব করে বা একাকী থাকতে ভালোবাসে, তাহলে বুঝতে হবে তার কিন্তু মানসিক বিকাশ হচ্ছে না। এটা খুবই দুঃখজনক ঘটনা। যদি আপনাকে টিচার বলে যে আপনার সন্তান কারোর সাথে খেলছে না, কথা বলছে না, তাহলে আপনি অবশ্যই আপনার সন্তানকে বোঝান যাতে সে খেলে, যাতে সবার সাথে কথাবার্তা বলে। এটা বিশেষ জরুরি মানসিক বিকাশের জন্য। পরের প্রশ্নে আসি আমরা। আমাদের 1 নম্বর প্রশ্ন হয়ে গেল বোঝা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওর কোন দুর্বল দিকটাতে আমাদের বেশি ফোকাস করা উচিত? তো দেখুন, এখানে দুর্বল দিক বলতে এখানে বোঝানো হচ্ছে যে দুর্বল দিক কোনটা। আমি যে একটু আগে যেমন বললাম যে কেউ বাংলাতে ভালো তো ইংলিশে একটু মোটামুটি, আবার কেউ ইংলিশে ভালো বাংলাতেও ভালো, আবার দেখা যাচ্ছে যে সে অঙ্কে একটু দুর্বল আছে, অথবা কেউ আবার অঙ্কে খুব ভালো, আইনস্টাইনের মতো, কিন্তু অন্যান্য বিষয়ে দুর্বল। তো যাই হোক, এটা সবার ক্ষেত্রে যদিও হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো ওর কোন দুর্বল দিকটাতে আমাদের বেশি ফোকাস করা উচিত, এমন যদি হয়ে থাকে, তাহলে এই প্রশ্নটা যদি আপনি করেন, তাহলে অবশ্যই টিচার আপনাকে অবশ্যই বলবে যে এই বিষয়গুলো তো সব ঠিক আছে, কিন্তু ওই বাংলাতে একটু পিছিয়ে আছে। কি বিষয় পিছিয়ে আছে? তখন তারা আবারও বলবে যে সে উচ্চারণের দিক থেকে পিছিয়ে আছে। যেমন সে তো লেখছে ঠিকই, কিন্তু ভুলভাল লেখছে। এই ভুলভাল বিষয়টা একটা মারাত্মক ক্ষতি। যেমন বলা হয় যে কি বলে যে একটা পোকা আছে, ওটাকে উই পোকা বলে। সে পোকাটা যখন কোনো কিছুর উপর বসে, তো ভিতরে ভিতরে সব কিছু খেয়ে নেয়, যেমন ঠিক সেইভাবে উপরেরটা দেখে মনে হয় যে সব কিছু ঠিকই আছে মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে দেখা যাচ্ছে সব খেয়ে শেষ। তো ওই উই পোকার মতো আবার বিষয়টা যাতে না হয়, তার জন্য আপনি অবশ্যই এই প্রশ্নটা করবেন, এবং পুঙ্খানুপুঙ্খভাবে কোন বিষয়ে পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে, কি কারণ এর পেছনে রয়েছে। যেমন বাংলাতে যদি বানান ভুল হয়, তাহলে ওই যতই বাংলা লেখুক, যতই বড় বড় প্রশ্নের অ্যান্সার করুক, সে কিন্তু বাংলা বিষয়টাতে পিছিয়েই থাকবে। অথবা দেখা যাচ্ছে ইংলিশ, সে ইংলিশ লিখছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা স্পেলিং ভুলভাল লিখছে। যেমন আমরা তারে জামিন পর যে সিনেমাটা রয়েছে, ওখানে আমরা লক্ষ্য করেছি যে ওই সিনেমাটাতে দেখানো হয়েছে যে একটা ছেলে যে তার বাবা মা জোর জবরদস্তি যখন তাকে হোস্টেলে রেখে আসবে, সে কিন্তু কারোর সাথে কথা বলবে না, কোনো কিছু করবে না। আর তার যে দুর্বল দিকগুলো, এগুলো কোনোদিন বাবা মাও দেখেনি যে আমার ছেলেটা কী বিষয়ে পিছিয়ে আছে। আর কোনোদিন যে টিচাররা আছে, তারাও কিন্তু এটা নিয়ে সলভ করার চেষ্টা করেনি যে কীভাবে এটা সলভ করা যাবে, অথচ সব কিছুই সম্ভব যদি তারা চায়। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যেভাবে বললাম, বাংলাটাতে বেশিরভাগই বানানের ক্ষেত্রে পিছিয়ে থাকে বাচ্চারা, ইংলিশের ক্ষেত্রেও স্পেলিং অনেক মিস্টেক করে, আর অঙ্কের ক্ষেত্রেও অনেকে ভুল ভালো করে থাকে, হিসাবের ক্ষেত্রে হোক, বানানের ক্ষেত্রে হোক। মেন কথা হচ্ছে যে বাংলাটা যদি ভালোভাবে পারে বানান করতে, তাহলে বাকি সাবজেক্টগুলো অটোমেটিক্যালি বানানটা অবশ্যই ঠিক হবে। তো বাংলা বিষয়টা একটু বেশি খেয়াল রাখতে হবে, আর ইংলিশটা যাতে স্পেলিং ভুল না হয়। আর ম্যাথ একটা এমনই সাবজেক্ট যেটাকে সব সাবজেক্টের মাস্টার বলা হয়। যদি আপনার সন্তান অঙ্কতে ভালো পারে, তাহলে সে অবশ্যই প্রতিটা সাবজেক্টে অবশ্যই কিছু না কিছু হলেও তো পাবেই, গ্যারান্টি পাবে। যদি অঙ্কে ভালো হয়, তাহলে সব বিষয়ে ধীরে ধীরে ভালো হবে, কিন্তু আপনাকে মেহনত করতে হবে তার পেছনে। তো
এটা গেল আমাদের 2 নম্বর প্রশ্ন। দুর্বল দিকটা অবশ্যই জেনে নেবেন টিচারদের কাছ থেকে। আর আপনার বলার অধিকার আছে যেহেতু আপনি তার স্কুলে পড়াচ্ছেন। তারপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ওর বিশেষ কোনো প্রতিভা বা ভালো দিক কি আপনার চোখে পড়েছে? এই প্রশ্নটা করবেন। কেন বলছি এই প্রশ্নটা করার কি কারণ, যে দেখুন প্রত্যেকটা বাচ্চারই কিন্তু একটা না একটা প্রতিভা থাকেই। কেমন প্রতিভা, যেমন কেউ ধরে নিন যে খুব সুন্দর ছবি আঁকতে পারে, আবার কেউ দেখবেন যে তার এতটাই মুখস্থবিদ্যা যে সে অল্প কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর থ্রুলি বলতে পারবে অনেকক্ষণ ধরে। তো এরকম যদি হয় তাহলে সে কিন্তু বড় হয়ে একজন ভালো বক্তৃতা হতে পারবে বা রাজনীতিবিদ হতে পারবে। এমন কিন্তু তার প্রতিভা ধীরে ধীরে বড় হয়ে হতে পারে। আবার কেউ যদি ভালো ছবি আঁকতে পারে তাহলে সে বড় হয়ে আর্টিস্ট হতে পারে। আবার কেউ দেখা গেল যে খুব সুন্দর, তার গলার এতটাই কণ্ঠ সুন্দর যে সে বড় হয়ে বিশাল বড় কোনো শিল্পী হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কেউ অঙ্কে এত হিসাবে পাকা যে সে বড় হয়ে বিশাল বড় কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে, বা কি বলে আপনার মিসাইল ম্যান যেমন রয়েছে আমাদের এপিজে আব্দুল কালামের মতো, না জানি এরকম বড় বিখ্যাত মহৎ মানুষও হতে পারে। তো এই প্রতিভাগুলো আপনি অবশ্যই লক্ষ্য করবেন, টিচারকে বলবেন। টিচাররা কিন্তু অবশ্যই এই বিষয়ে বলবে যে কোন বিষয়টা সে ভালো পারে। তাহলে এই ক্ষেত্রে যদি সে ভালো পারে, যেমন অনেকে ভালো নাচ করতে পারে, তো তাকে তাহলে একটা ওই পড়ার সময়টা ছেড়ে একটু সময় তাকে ডান্সের জন্য একটা ক্লাসে ভর্তি করে দিলেন। সে যদি ওই বিষয়ে ভালো এগোতে পারে, এদিকে পড়াশোনা চলছে, এদিকে ওটাও চলছে, তার প্রতিভাটাকে আপনি কাজে লাগাতে পারছেন। যদি আপনি প্রতিভাটাকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন সে অবশ্যই একদিন বড় হয়ে বিশাল কিছু করবে, অবশ্যই করবে। তারপরে দেখা যাচ্ছে যে ধরে নেন যে কেউ ভালো ক্রিকেট খেলতে পারে, তো আপনি তাকে ক্রিকেটের যে টিম যেখানে ক্লাস করানো হয় এমন জায়গায় ভর্তি করে দিলেন। তো দেখা যাচ্ছে সে যত শিখছে সে তার মানে আগ্রহ ততটাই বাড়ছে। তো একদিন বড় হয়ে সে বড় বড় যে খেলোয়াড়রা রয়েছে, বিরাট কোহলি এরকম ধরনের বড় খেলোয়াড় হয়ে যেতে পারে। তো প্রতিভাটাকে আপনি জানবেন, তবেই তো বুঝতে পারবেন যে আমার ছেলেটা কোন বিষয়ে এগোতে পারে বা কোন বিষয়ে প্রতিভা রয়েছে তার। তো এটা গেল আপনাদের 3 নম্বর। প্রতিভাটা একমাত্র আমি যেহেতু আগে বললাম যে টিচাররাই ভালো পারে বলতে, যেহেতু তারা তাদের মনের অবস্থাগুলো পড়াশোনার দিক থেকেও কোন বিষয়ে পাচ্ছে কোন বিষয়ে পাচ্ছে না এই বিষয়গুলো ভালো জানে, তো তারাই ভালো বলতে পারবে। তো এই প্রশ্নটা অবশ্যই করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বর, ও কি ক্লাসে মনোযোগ দেয় বা নিজের থেকে প্রশ্নের উত্তর দেয়? এই প্রশ্নটা অবশ্যই করবেন। দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা প্রতিদিন স্কুলে তো যাচ্ছে, বাড়িতে পড়াশোনাও করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে ক্লাসে মনোযোগ দেয় না। টিচার কি বলছে না বলছে সে এদিক ওই দিক এইভাবে করছে। তো এটা যদি করে থাকে তাহলে কিন্তু সে শিখতে পাবে না আর পড়াশোনার প্রতি দুর্বল হয়ে যাবে। তখন আপনি জোর গলায় গিয়ে বলবেন, হ্যাঁ আমি এতগুলো টাকা দিয়ে পড়াচ্ছি আপনার স্কুলে, আর আমার ছেলেটা তো কিছুই শিখতে পারছে না। কিন্তু অথচ আপনি মানে এই বিষয় নিয়ে কোনোদিন প্রশ্নই করেননি টিচারদের যে আমার ছেলেটা কি মনোযোগ দিচ্ছে কিনা, তারপরে সে বন্ধুদের সাথে কথা বলছে কিনা, তারপরে কোন বিষয়টাতে দুর্বল আছে, এগুলো প্রশ্ন করেনি কোনোদিনও টিচারকে। তাহলে কিভাবে সে আপনি এখানে যদি বলেন যে পড়াশোনা নিজের থেকে করছে কিনা, সে যদি না করে তাহলে কি শিখবে? বিষয়টা তো এখানেই। তো যাই হোক, আপনি যখন আজকে জানতে পারলেন অবশ্যই এই প্রশ্নটা করবেন যে মনোযোগ যদি না দেয় তাহলে আপনি বাড়িতে গিয়ে তাকে বুঝান। শিক্ষককেও চুপি চুপি বলুন যে তাকে যাতে
ক্লাসেও যাতে এই অভ্যাসটা যাতে তার হয়ে থাকে। টিচারের কাছে পরামর্শ নিন যে কিভাবে সে ভালো বলতে পারবে। তো যাই হোক, তার যে মনের যে অ্যাক্টিভ হলি সেই বিষয়ে কিভাবে জাগ্রত হবে। এখানে নিজের থেকে যদি প্রশ্ন না করে, উত্তর না দেয়, তার মানে বুঝতে হবে যে তার যে দক্ষতা, এটা বিষয় নিয়ে আমি ভিডিও করেছি এর আগে, দক্ষতা কী জিনিস। তো তার যদি দক্ষতা না তৈরি হয় তাহলে কিন্তু সে অনেক পিছিয়ে আছে। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই টিচারদের প্রশ্ন করতে হবে। যাই হোক, যদি প্রশ্নের উত্তর ভালো হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে আপনি অবশ্যই এই বিষয়টাতে গুরুত্ব দেবেন। যেহেতু সন্তান আপনারই, আর দায়িত্ব সবচেয়ে বেশি আপনার। এর পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। টিচার মিটিংয়ে অবশ্যই আপনি বলবেন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাড়িতে মা বাবা হিসেবে আমরা ওকে কিভাবে সাহায্য করতে পারি। দেখুন, এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই করে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই প্রশ্নটা, যে শুধুমাত্র স্কুলের উপরে নির্ভরশীল হলে চলবে না। আপনাকে বাড়িতে যথোপযুক্ত সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তার পিছনে লেগেই থাকতে হবে। আর এর আগের ভিডিওতে আমি মোটামুটিভাবে আলোচনা করেছি কিভাবে বাচ্চাদের ভালোবাসবেন, মনের কথা জানবেন। তারপরে আলোচনা করেছি বিস্তারিতভাবে যে কিভাবে তাদের ভাই বোনের মধ্যে শত্রুতা থেকে দূরে রাখবেন। এরকম ধরনের ভিডিও আমি করেছি আগে। তো এই যে প্রশ্নটা, বাড়িতে বাবা মা হিসাবে ওকে কিভাবে সাহায্য করতে পারে, তো আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। এর আগের ভিডিওগুলোতে যেভাবে পড়ানোর কথা বলা হয়েছে সেভাবে আপনি চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই আপনার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে। তো শুধু টিচার বা স্কুলের উপর নির্ভরশীল হবেন না, নিজের সন্তানের দায়িত্ব অবশ্যই আপনাকেই নিতে হবে। আর বাড়িতে ভালোভাবে গাইড দিয়ে পড়াবেন, তাহলে তার দক্ষতা বা ব্যালেন্স তৈরি হবে। আর সঠিক গাইডলাইন যদি পায় আপনার সন্তান, তাহলে অবশ্যই তাকে মানুষের মতো মানুষ হতে কেউ আটকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তিই নেই এমন যে তাকে আটকাবে। তো যাই হোক, আমার এই আলোচনার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই বলে আমি এই ভিডিওটি স্কিপ করছি। প্রতিদিনে ভালো থাকবেন, আর আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।